নিশ্চয়ই আছে ক্লাস 9 নবম শ্রেণীর জীবনবিজ্ঞানটা পড়াবো। দেখো তোমাদের আমি জানি জীবনবিজ্ঞানটা পড়ানো একটু জটিল, কারণ জীবনবিজ্ঞানটা বোর্ডে পড়াতে হবে সেইভাবে, কিন্তু আমি চেষ্টা করছি যে তোমাদের রিডিং পড়িয়েই কিছু করা যায় কিনা, তোমরা শুধু শুনবে, দেখো তোমাদের কোনো উপকার আসে কিনা। দেখো জীবন ও তার বৈচিত্র্য, লাইফ অ্যান্ড ইটস ডাইভার্সিটি। প্রথমে আছে জীবনের প্রধান বৈশিষ্ট্য, বেসিক প্রপার্টিস অফ লাইফ। আমাদের চারপাশে আমরা বিভিন্ন ধরনের বস্তু দেখতে পাই, তাই তো? প্রতিটি বস্তুই কোনো না কোনো পদার্থ দিয়ে গঠিত। হ্যাঁ, কোনো না কোনো পদার্থ দিয়ে তো গঠিত হবে, পদার্থ ছাড়া কোনো বস্তু হবে কি? হবে না। যেমন তোমরা সপ্তম অষ্টম শ্রেণীতে পদার্থ সম্পর্কে জেনেছো, ঠিক আছে? আয়তন আছে, স্থান দখল করে, এসব তো জেনেছো। পদার্থ হলো যার ভর আছে, আয়তন আছে এবং যা ইন্দ্রিয় গ্রাহ্য, ঠিক আছে? ওই যে বলছিলাম, যার ভর আছে, আয়তন আছে এবং যা ইন্দ্রিয় গ্রাহ্য, মানে আমাদের যে ইন্দ্রিয় আছে সেটাতে আমরা ধরতে পারি, ধরা ছোঁয়া করতে পারি। আমাদের চারপাশে যে বস্তুগুলোকে দেখা যায়, তোমরা সেগুলোকে দুটি প্রধান ভাগে ভাগ করতে পারো। একটা হচ্ছে জড় বস্তু, নন লিভিং সাবস্টেন্স, আর একটা হচ্ছে জীব জগৎ, লিভিং অল। নন লিভিং তো বুঝতেই পারছো, নন লিভিং মানে জীবন নেই আর কি, নন লিভিং। আর লিভিং অল মানে যেগুলোর জীবন আছে। দেখো এই বইতে কতগুলো ছবি আছে, ইট, একটা ইটের তো জীবন নেই, অর্থাৎ এটা কি হলো? নন লিভিং। আরশোলা, জীবন আছে, অর্থাৎ লিভিং। মোবাইল ফোন, জীবন নেই। কেন্ন, জীবন আছে। বই, জীবন নেই। কলা গাছ, গাছের কিন্তু প্রাণ আছে। ল্যাপটপ, এটার জীবন নেই। এবার আমরা জানবো প্রাণ বা জীবন কি এবং জীবনের বৈশিষ্ট্য কি কি, যা আমাদের জীবকে জড় বস্তু থেকে পৃথক করতে সাহায্য করে। একটা জীবন দেখো, স্ট্রাইক বার্জার এর মতে বিভিন্ন জৈবনিক কাজ যেমন বিপাক, বৃদ্ধি এবং জেনেটিক বস্তুর বা জেনেটিক ম্যাটেরিয়াল জনন সম্পন্ন করার যোগ্যতাকে বলে জীবন। পারভেজ ও তার সহযোগীদের একটি মত হলো জীবন হলো বিপাক, প্রজনন এবং বিবর্তন সম্পন্নকারী এক প্রকার সুসংগঠিত জিনগত একক। কি মনে হচ্ছে? আরেকবার শোনো, জীবন হলো বিপাক, প্রজনন এবং বিবর্তন সম্পন্নকারী এক প্রকার সুসংগঠিত জিনগত একক। এবার দেখো জীবনের বৈশিষ্ট্য কি কি আছে। জনন, প্রথমে যে জৈবনিক ক্রিয়ার মাধ্যমে প্রতিটি জীব নিজের অনুরূপ আকৃতি ও বৈশিষ্ট্যযুক্ত অপত্য জীব সৃষ্টির মাধ্যমে বংশ বিস্তার করে এবং প্রজাতির অস্তিত্ব বজায় রাখে, তাকে জনন বলে। আবার শোনো, যে জননটা একটা প্রক্রিয়া, ঠিক আছে? এটা জৈবনিক ক্রিয়া আর কি। তাতে কি করে? জীব তার নিজের অনুরূপ আকৃতি আর বৈশিষ্ট্য, যেরকম তার দেখতে ঠিক তার প্রতিটি জীব যে দেখতে যেরকম, আর তার নিজের যেরকম অপত্য বৈশিষ্ট্য যে হবে, যে বাচ্চাটা হচ্ছে আর কি, সেটা তার অপত্য হচ্ছে আর কি, সেটা জীব সৃষ্টির মাধ্যমে নিজেকেই যেরকম দেখতে সেরকমই হবে, এবং এইটাই হচ্ছে তার বংশ বিস্তারের সিস্টেম। জনন এক কথা তুমি যদি বলতে পারো, যদি বলা যায়, তাহলে হচ্ছে বংশ বিস্তারের একটা সিস্টেম, ঠিক আছে? যেমন ধরো আমের আটি বা বীজ থেকে নতুন আম গাছের সৃষ্টি হয়, তাহলে আমের আটি থেকেই একটা সিস্টেম, যে আমের আটি থেকে নতুন আমের চারা হচ্ছে, অন্যান্য বীজ, প্রত্যেকটা বীজ থেকে সেই বীজেরই, আমের আটির থেকে তো আর জাম গাছ হবে না, জামের আটির থেকে জাম গাছ হবে, এরকম আর কি। এবং আমের যে বৈশিষ্ট্য, যে আমের আটির থেকে যে গাছটা হচ্ছে, সেই আম গাছটারই যা যা ক্যারেক্টারিস্টিক, যা যা বৈশিষ্ট্য আছে, ওই আম গাছও কিন্তু তাই থাকবে, জাম গাছের মতো নিশ্চয় হয়ে যাবে না, ঠিক আছে? মুরগির ডিম থেকে মুরগির ছানা জন্মায়, ঠিক আছে? এবার দেখো বিপাক, সজীব কোষের প্রোটোপ্লাজমে সংগঠিত গঠনমূলক ও ভাঙনমূলক জৈব রাসায়নিক বিক্রিয়াসমূহকে প্রধানত উৎসেচক নিয়ন্ত্রিত, একে বলে বিপাক। জীবদেহে দুই ধরনের বিপাক দেখা যায়, একটা হচ্ছে উপচিতি বিপাক আর একটা হচ্ছে অপচিতি বিপাক। উপচিতি বিপাক কি জিনিস? যে বিপাক ক্রিয়ায় সরল যৌগ বিক্রিয়া করে জটিল জৈব যৌগ সৃষ্টি করে ও জীবের শুষ্ক ওজন বৃদ্ধি পায়, তাকে উপচিতি বিপাক বলে, যেমন সালোক সংশ্লেষ। তাহলে আমাদের শুধু এইটা মনে রাখবে যে উপচিতি বিপাকে কি হচ্ছে, উপচিতি বিপাক হচ্ছে একটা জৈব বিক্রিয়া করে, যে বিক্রিয়া কি হবে, জীবের শুষ্ক ওজন বৃদ্ধি পাবে। উদাহরণ সালোক সংশ্লেষ, এটা মনে রাখলে যথেষ্ট। অপচিতি বিপাক দেখো, যে বিপাক ক্রিয়ায় জটিল জৈব যৌগ ভেঙে সরল যৌগ উৎপন্ন হয় ও জীবের শুষ্ক ওজন হ্রাস পায়। তাহলে অপচিতি কি পার্থক্যটি? উপচিতি আর অপচিতি, অপচিতি জীবের শুষ্ক ওজন হ্রাস পায়, তাকে বলে অপচিতি বিপাক। যেমন শোষণ প্রক্রিয়ায় কোষ মধ্যস্থ বস্তু জারণ ঘটে, ঠিক আছে? উপচিতি বিপাকের মাধ্যমে জীব শক্তির আবদ্ধকরণ ঘটায় ও শক্তি সঞ্চয় করে, এবং অপচিতি বিপাকের মাধ্যমে জীব শক্তির নির্গমন ঘটায়, যা বিভিন্ন জৈবনিক কাজ সম্পাদনে ব্যবহৃত হয়। কাজ করলে শক্তির নির্গমন হবে, শক্তি ক্ষয় হবে। এবার দেখো উত্তেজিতা, পরিবেশের বিভিন্ন উদ্দীপনা, যেমন আলো, তাপ, এগুলো সব তো উদ্দীপনা, জীবের সাড়া দেওয়ার ক্ষমতাকে বলে উত্তেজিতা। আচ্ছা, যেমন কেন্নর গাছ স্পর্শ করলে চেন্ন গুটিয়ে যাবে, আমাদের চোখে যদি লাইট দেওয়া হয় তাহলে আমাদের কি হবে? চোখটা অটোমেটিক আমরা কিন্তু চোখ বন্ধ করে দেবো আর কি। লজ্জাপতি পাতা স্পর্শ করলে কি হবে? মুদে যাবে। এইগুলো হচ্ছে সব উত্তেজিতা।
পুষ্টি ও বৃদ্ধি দেখো, জীব খাদ্য সংশ্লেষ বা খাদ্য গ্রহণ করে ও খাদ্যকে কোষের মধ্যে অঙ্গীভূত করে, ফলে জীব পুষ্টি ও বৃদ্ধি করে। আমরা যদি খাবার খাওয়া বন্ধ করে দিই, আমাদের বৃদ্ধি ঘটবে না, কারণ আমাদের পুষ্টি হবে না, শরীর খারাপ হয়ে যাবে, রোগা হয়ে যাবো, এরকম আর কি। তার মানে খাদ্য গ্রহণ করতে হবে, সেই খাদ্য গ্রহণ করে আমরা যে খাদ্য খাই, আমাদের শরীরটা তো একটা সিস্টেম, একটা মেশিন মনে করো, সেই মেশিনের মধ্যে সমস্ত কিছু কলকাবজা আছে, সেগুলো আমাদের খাদ্যকে একদম অঙ্গভূত করার জন্য সমস্ত কিছু সিস্টেম আছে। এইটাই হচ্ছে পুষ্টি। আর এই পুষ্টি যখনই আমাদের সঠিকভাবে ঘটবে, আমাদের বৃদ্ধি ঘটবে। পুষ্টির অভাব হলে আমাদের বৃদ্ধি ব্যাহত হবে। এইটুকু মনে রাখলে যথেষ্ট। এবার দেখো ছন্দবদ্ধতা। জীবের শ্বাসকর্য, পেশি সংকোচন, হৃদস্পন্দন প্রভৃতি শারীরবৃত্তীয় কাজগুলো একটি নির্দিষ্ট পর্যায়ক্রমে ও ছন্দে সংগঠিত, একে বলে ছন্দবদ্ধতা। যেমন মানুষের হৃৎপিণ্ড প্রতি মিনিটে 70 থেকে 72 বার স্পন্দিত। একটা ছন্দ আছে, জীবনের একটা ছন্দ আছে, ছন্দবদ্ধতা। সবকিছু একটা নির্দিষ্ট নিয়মে চলে, একেই বলে ছন্দবদ্ধতা। চলন ও গমন দেখো, জীবের নির্দিষ্ট জায়গায় স্থির থেকে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করাকে বলে চলন। চলন কি? জীবে চলন ঘটবে কিখন? নির্দিষ্ট জায়গায় স্থির থাকবে, অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করবে, তাকে বলে চলন। আর অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে জীবের সামগ্রিক স্থান পরিবর্তন করাকে বলে গমন। দেখো, যখন সামগ্রিক স্থান পরিবর্তন হবে তখন কিন্তু গমন, আর তা নাহলে কিন্তু চলন। চলন প্রাণী ও উদ্ভিদ উভয়েরই বৈশিষ্ট্য। ব্যতিক্রম কিছু আছে, দেখো ক্লামাইডোমোনাস ও গলবক্স, এটা ব্যতিক্রম আর কি। কিন্তু গমন প্রধানত প্রাণীর বৈশিষ্ট্য। ব্যতিক্রম স্পঞ্জ ও সাগর কুসুম। তোমাদের প্রশ্ন আছে ব্যতিক্রম কি? গমনের, হ্যাঁ, এই যে প্রধানত প্রাণীর বৈশিষ্ট্য, কিন্তু ব্যতিক্রম স্পঞ্জ ও সাগর কুসুম। এবার দেখো পরিব্যক্তি। জিনের বৃহৎ আকস্মিক ও স্থায়ী পরিবর্তনকে পরিব্যক্তি বলে। পরিব্যক্তির মাধ্যমে অনেক ক্ষেত্রে নতুন প্রজাতির সৃষ্টি হয় বা বিলুপ্তি হয়। এবার দেখো অভিযোজন। পরিবর্তিত পরিবেশে মানিয়ে নেওয়ার জন্য জীবদের যে সমস্ত অঙ্গ সংস্থানিক, শারীরবৃত্তীয়, আচরণগত পরিবর্তন দেখা যায় তাকে অভিযোজন বলে। যেমন তোমরা দেখেছো মাছের দেহে পাখনা সৃষ্টি হয়েছে, যার সাহায্যে তারা জলে সাঁতার কাটতে পারে। অভিযোজনের মাধ্যমে জীবের অভিব্যক্তি ঘটে। অভিযোজন না হলে আমরা কিন্তু টিকে থাকতে পারবো না। মানে নতুন সাথে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার যে ভিতর থেকে যে সিস্টেম তৈরি হয়, সেটাই হচ্ছে অভিযোজন। দেখো পৃথিবীতে প্রাণীর সৃষ্টি, অরিজিন অফ লাইফ অন আর্থ। কিভাবে পৃথিবীতে সৃষ্টি হয়েছিল এবং কিভাবে পৃথিবীতে প্রাণের আবির্ভাব ঘটেছিল, কিভাবে পৃথিবীতে প্রাণের সৃষ্টি হলো, তা আজও ঠিকমত ভাবে জানা যায়নি। বিভিন্ন জন বিভিন্ন রকম মত দিয়েছে আর কি। মনে করা হয় অজৈব পদার্থকে জীবের বা জৈব পদার্থের সৃষ্টি হয়েছিল। জীবন সৃষ্টির পর সময়ের সঙ্গে তাল রেখে তার উল্লেখযোগ্য দৃষ্টিগ্রাহ্য পরিবর্তন করেছে। সে অর্থে জীবন অর্থাৎ প্রাণের সঙ্গে দুটি গুরুত্বপূর্ণ ঘটনা জড়িত। প্রথমটি হচ্ছে প্রাণের সৃষ্টি, আর দ্বিতীয়টি হচ্ছে জীবের বিবর্তন। দুটো ঘটনা মনে রাখবে, একটা হচ্ছে প্রাণের সৃষ্টি আর দ্বিতীয়টা হচ্ছে জীবের বিবর্তন। দেখো প্রাণ সৃষ্টি। জীবনের উৎপত্তি সম্পর্কে ওপারিন 1924 খ্রিস্টাব্দে দ্য অরিজিন অফ লাইফ অন আর্থ বইতে এবং হ্যালেন 1929 খ্রিস্টাব্দে রেশনালিস্ট অ্যানুয়াল বইতে পৃথকভাবে তাদের মতবাদ প্রকাশ করেন। পরবর্তীকালে বিজ্ঞানী ওপারিন ও হ্যালডেন প্রাণের সৃষ্টি সম্পর্কে যে মতবাদ প্রকাশ করেন তা ওপারিন ও হ্যালডেন মতবাদ বা জীবনের জৈব রাসায়নিক উৎপত্তি মতবাদ নামে পরিচিত। হয়েছে ওপারিন আর হ্যালডেন যে একসাথে দিল না, পরবর্তী যে মতবাদ আর কি, এদের মতবাদ কি বলা হচ্ছে? ওপারিন ও হ্যালডেন মতবাদ, আবার জীবনের জৈব রাসায়নিক উৎপত্তি মতবাদ নামে পরিচিত। তাদের মতে অজৈব পদার্থ থেকে প্রাণের সৃষ্টি হয় এবং আজ থেকে প্রায় 370 থেকে 400 কোটি বছর আগে পৃথিবীর বায়ুমণ্ডলে কোনো মুক্ত অক্সিজেন ছিল না। বায়ুমণ্ডলের বিজারক পরিবেশ পূর্ণ ছিল হাইড্রোজেন H2, জলীয় বাষ্প H2O, মিথেন CH4, অ্যামোনিয়া NH3, কার্বন মনোক্সাইড CO ও হাইড্রোজেন সায়ানাইড HCl প্রভৃতি রাসায়নিক বস্তু, যা থেকে বিভিন্ন জৈব যৌগ সৃষ্টি হয়। বিজ্ঞানী ওপারিনের মতে উচ্চ তাপ ও সূর্যালোকের অতি বেগুনি রশ্মির প্রভাবে বিভিন্ন সরল যৌগ যেমন CH4, CO, HCl, NH3, H2O বিক্রিয়া করে জটিল জৈব যৌগের অণু সৃষ্টির ঘটনাকে রাসায়নিক বিবর্তন বলে। বিজ্ঞানী স্ট্যানলে মিলার ও হ্যারল্ড উরে ওপারিনের তত্ত্বের পরীক্ষামূলক প্রমাণ দেন। প্রথম ধাপ কি প্রমাণ দিয়েছিলেন? আদিম পৃথিবীতে রাসায়নিক বিবর্তনের মাধ্যমে শর্করা, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড ও অন্যান্য জটিল জৈব যৌগের উৎপত্তি সমুদ্রের জলে হয়েছিল। বিজ্ঞানী হ্যালেনের মতে জৈব যৌগ সমুদ্রের গরম জলের মিশ্রণকে গরম তরল স্যুপ, হট ডাইলুট স্যুপ বলে। এই গরম তরল স্যুপে প্রাণের উৎপত্তি ঘটেছিল। দ্বিতীয় ধাপ দেখো, অক্সিজেনবিহীন পরিবেশে গরম তরল স্যুপের সরল জৈব যৌগগুলি পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে বৃহদাকার জটিল জৈব যৌগ গঠন করে, যেমন অ্যামাইনো অ্যাসিড, শর্করা ও নিউক্লিওটাইডস ইত্যাদির পলিমারাইজেশন
ফলে যথাক্রমে প্রোটিন, পলিস্যাকারাইড ও পলিনিউক্লিওটাইড তৈরি করে। তৃতীয় ধাপ দেখো, ওপারিনের মতে গরম তরল স্যুপ মধ্যস্থ বৃহদাকার জৈব অণুগুলি আন্তরাণবিক বল দ্বারা পরস্পর আকৃষ্ট হয়ে বড় বড় যে কলয়েড বিন্দু তৈরি করে তাদের কোয়াসার্ভেট বলে। বিজ্ঞানী ফক্স অ্যামাইনো অ্যাসিডের মিশ্রণকে গরম করার পর ঠান্ডা করে পলিপেপটাইড শৃঙ্খলের মতো যে গঠন তৈরি করেন তাকে প্রোটিনয়েড বলে। প্রোটিনয়েডগুলি জলে দ্রবীভূত ও ঠান্ডা হয়ে লিপিড পর্দাযুক্ত ছোট ছোট গোলকের মতো যে অংশ গঠন করে তাকে মাইক্রোস্ফিয়ার বলে। ফক্সের মতে মাইক্রোস্ফিয়ার থেকে কোষের সৃষ্টি হয়। স্টুডেন্ট দেখো, এই যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারটা মূলত বোঝার থেকেও তোমাদের শোনার দরকার। ভালো করে বুঝতে গেলে এই চ্যাপ্টারটা আসলে সব মুখস্থ বিদ্যা। এই চ্যাপ্টারটা খুব একটা বোঝার জিনিস তেমন কিছু নেই, শুধু মুখস্থ বিদ্যা আর কি। এবার দেখো চতুর্থতা, প্রায় 370 কোটি বছর আগে পলিনিউক্লিওটাইডস থেকে নিউক্লিক অ্যাসিড সৃষ্টি হয়। প্রথমে রাইবোনিউক্লিক অ্যাসিড আরএনএ। এবার তোমাদের প্রশ্ন আছে, ছোট প্রশ্ন, আরএনএ কি? আরএনএ হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। এবং প্রোটিনবিহীন আরএনএ কে নগ্ন জিন বলে। এবার প্রশ্ন আসলে ধরো নগ্ন জিন কি? নগ্ন জিন হচ্ছে প্রোটিনবিহীন আরএনএ কে নগ্ন জিন বলে। পরে কোয়াসার্ভেট বা মাইক্রোস্ফিয়ারের ভেতরে নগ্ন জিন প্রবেশ করে। এইভাবে উৎপন্ন সীমানা পর্দাবেষ্টিত অবায়ুজীবী পরভোজী ভাইরাসের মতো নিউক্লিয় প্রোটিনযুক্ত কোয়াসার্ভেটকেই প্রাথমিক কোষ বা প্রোটোসেল বলে। এরকম প্রোটোসেলের জেনেটিক বস্তু ছিল আরএনএ। তাহলে প্রোটোসেলের জেনেটিক বস্তু কি? আরএনএ। পরে ডিএনএ প্রধান জেনেটিক বস্তু হিসেবে প্রকাশ পায়। পঞ্চম ধাপ কি? জীবনের নানা আদি অবস্থা সমুদ্র জলের তাপমাত্রা কমতে কমতে যখন 50 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায় তখন প্রোটোসেলের মধ্যে বিভিন্ন কলয়েডীয় বস্তু মিলিতভাবে সাইটোপ্লাজম গঠন করে। প্রোটোসেল থেকে সাইটোপ্লাজম ও নগ্ন ডিএনএ যুক্ত শক্তি উৎপাদন ও ব্যবহারে সক্ষম এবং প্রোটিন গঠনকারী তন্তুরূপে কোষের সৃষ্টি হয়। পৃথিবীর অক্সিজেনবিহীন বিজারক পরিবেশে উৎপন্ন প্রথম কোষগুলি অবায়ুজীবী প্রকৃতির ছিল এবং বাইরের পরিবেশ থেকে বিভিন্ন জৈব যৌগ শোষণ করে পুষ্টি সম্পন্ন করত। অর্থাৎ সুগঠিত নিউক্লিয়াসবিহীন কেমোহেটারোট্রফ প্রকৃতির আদি কোষগুলি ছিল প্রোকারিওটিক। এবার দেখো ষষ্ঠ ধাপ, জীবের বিবর্তন। সায়ানোব্যাকটেরিয়ার মতো প্রোকারিওটিক জীবের সালোকসংশ্লেষের ফলে পৃথিবীতে মুক্ত অক্সিজেনের সৃষ্টি হয়। কিভাবে পৃথিবীতে মুক্ত অক্সিজেন সৃষ্টি হয়? প্রোকারিওটিক জীবের সালোকসংশ্লেষের ফলে পৃথিবীতে মুক্ত অক্সিজেনের সৃষ্টি হয়, যা জারকীয় পরিবেশ ও ওজোন স্তর গঠন করে পৃথিবীতে জীবের বসবাসের উপযোগী পরিবেশ তৈরি করে। কালক্রমে পৃথিবীতে প্রোকারিওটিক কোষের বিবর্তনের মাধ্যমে ইউক্যারিওটিক কোষের ও বিভিন্ন জীবের আবির্ভাব ঘটে। তাহলে প্রথমে কি আছে? প্রোকারিওটিক, ঠিক আছে, তারপরে ইউক্যারিওটিক। এবার দেখো একটা চার্টের মাধ্যমে HCl, হাইড্রোজেন, কার্বন, নাইট্রোজেন, এরপরে পৃথিবী শীতলকরণ হলো CH4, NH3, H2O এবং CO, ঠিক আছে। এই যে প্রথমে HCl এগুলো হচ্ছে মুক্ত পরমাণু, উচ্চ তাপমাত্রায় অণু গঠন করতে পারে না আর কি। এবার জৈব অজৈব অণু CH4, NH3, H2O, CO। এবার হচ্ছে উচ্চ তাপমাত্রা, বৈদ্যুতিক শক্তি বা আল্ট্রাভায়োলেট রশ্মি, সেখান থেকে কি হলো? শর্করা, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, যেগুলো সরল জৈব অণু। সেইখান থেকে হলো পলিমারাইজেশন, পলিমারাইজেশনের ফলে উৎপন্ন হলো পলিস্যাকারাইড, প্রোটিন, পলিনিউক্লিওটাইড, ফ্যাট, হ্যাঁ, যেটা জটিল জৈব অণু আর কি। তার সেখান থেকে হলো কোয়াসার্ভেট বা মাইক্রোস্ফিয়ার, যেটা বৃদ্ধি ও বিভাজনে সক্ষম। তারপরে আসলো নগ্নজিন আরএনএ, প্রতিলিপি গঠনে সক্ষম। তারপরে আসলো প্রাথমিক কোষ বা প্রোটোসেল। তারপরে আসলো প্রোকারিওট এবং এককোষী ইউক্যারিওট। তারপরে আসলো বহুকোষী ইউক্যারিওট। তারপরে সেই বহুকোষী ইউক্যারিওটের মধ্যে আবার স্বভোজী, সেটা উদ্ভিদ, আর পরভোজী প্রাণী। এবার দেখো জীববৈচিত্র্য উৎস, সোর্স অফ বায়োডাইভার্সিটি। তোমরা নিশ্চয়ই দেখেছো যে পৃথিবীতে কোনো দুটি জীব, এমনকি একই প্রজাতির জীবেরাও হুবহু একই প্রকারের হয় না। এইরূপ পার্থক্যযুক্ত জীবেরা হলো প্রকরণ। শুধু তাই নয়, একই বাবা মায়ের ছেলেমেয়েরা এবং সদৃশ যমজদের ক্ষেত্রেও কিছু পার্থক্য দেখা যায়। মনে হবে যমজ, কিন্তু কিছু পার্থক্য থাকবেই। এবং একই পরিবেশে বাস করা সত্ত্বেও জীবদের মধ্যে বিভিন্ন বৈচিত্র্য দেখা যায়। এবার দেখে নেওয়া যাক জীববৈচিত্র্য কি এবং জীববৈচিত্র্যের প্রকরণের ভূমিকা কি এবং জীববৈচিত্র্যের উৎসগুলি কি কি। দেখো জীববৈচিত্র্য,
কোন স্থানের সামগ্রিক জিন প্রজাতি ও বাস্তুতন্ত্র সমূহকে একত্রে ওই স্থানের জীববৈচিত্র্য বলে। তোমাদের ছোট প্রশ্ন আসবে জীববৈচিত্র্য কি বা জীববৈচিত্র্য কাকে বলা যাবে। আবার শোনো, কোন স্থানের সামগ্রিক জিন প্রজাতি ও বাস্তুতন্ত্র সমূহকে একত্রে ওই স্থানের জীববৈচিত্র্য বলে। ভেদ বা প্রকরণ কি? পরিবেশের বিভিন্ন শর্তের সাপেক্ষে কোন প্রজাতির অন্তর্গত প্রতিটি জীবের মধ্যে আকার ও আয়তনগত, আচরণগত, গঠনগত এবং বংশগতভাবে সঞ্চারণযোগ্য যেসব পার্থক্য সূচক বৈশিষ্ট্য দেখা যায় তাকে ভেদ বা প্রকরণ বলে। তোমাদের প্রকরণ আসে, ভেদ বা প্রকরণ। এবার দেখো, ওয়াল্টার রোজেন প্রথম বায়োডাইভার্সিটি কথাটি প্রচলন করেন। খুব ছোট প্রশ্ন খুব আসে যে বায়োডাইভার্সিটি কথাটি প্রথম কে বলেছিলেন? ওয়াল্টার রোজেন প্রথম বায়োডাইভার্সিটি কথাটি প্রচলন করেন। এবার দেখো প্রকরণের প্রকারভেদ। এক হচ্ছে ধারাবাহিক প্রকরণ। বহু জিন এবং পরিবেশের মিলিত প্রয়াসে এই জাতীয় প্রকরণের সৃষ্টি হয়। এক্ষেত্রে প্রকরণের একটি ধারাবাহিকতা লক্ষ্য করে, যথা মানুষের গায়ের রং, দেহের উচ্চতা ইত্যাদি। বিচ্ছিন্ন প্রকরণ কি? সাধারণ একক জিনের মিউটেশনের কারণে এই জাতীয় প্রকরণের সৃষ্টি হয়। এই বৈশিষ্ট্যগুলি স্বাভাবিক তুলনায় যথেষ্ট তারতম্যযুক্ত, যথা মানুষের ক্ষেত্রে হেক্সা ডাকটাইলি বা 6টি আঙ্গুল, এই যে হেক্সা ডাকটাইলি অনেকের ক্ষেত্রে থাকে না 6টি আঙ্গুল। এবার দেখো জীব বৈচিত্র্যের উৎস। জনন। জীবের যৌন জননের সময় পৃথক চারিত্রিক বৈশিষ্ট্যযুক্ত গ্যামেটের মিলনে যে অপত্য জীবের সৃষ্টি হয় তার মধ্যে জনিত্রী জীব থেকে পৃথক প্রকৃতির নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে। এই ফলে যৌন জননের মাধ্যমে বংশ পরম্পরায় এক জনু থেকে পরবর্তী জনুতে স্থানান্তরযোগ্য প্রকরণের সৃষ্টি হয়। মিউটেশন। জিন ও ক্রোমোজোমের আকস্মিক পরিবর্তনের ফলে জীবের বাহ্যিক বৈশিষ্ট্যের যে বংশানুসরণযোগ্য পরিবর্তন ঘটে তাকে মিউটেশন বা পরিব্যক্তি করে। মিউটেশনের মাধ্যমে ভেদ বা প্রকরণের সৃষ্টি হয়। এবার হচ্ছে বিচ্ছিন্নতা। একই প্রজাতির জীবেরা অনেক সময় ভৌগোলিক বাধা, যেমন সুউচ্চ পর্বত, বিস্তৃত জলাশয়, সমুদ্র, এগুলো দ্বারা জনগতভাবে বিচ্ছিন্ন হয়ে পড়লে পরিবেশের প্রভাব দ্বারা ওইসব বিচ্ছিন্ন জীব কালক্রমে নতুন প্রকরণ হিসেবে আবির্ভূত হয়। প্রাকৃতিক নির্বাচন। দেখো, তোমরা দেখেছো পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে মানিয়ে বেঁচে থাকার জন্য প্রত্যেকটা জীবের কিছু না কিছু পরিবর্তন ঘটে। শীতকালে আমরা যেমন গরম জামা কাপড় পরি, সেরকম ব্যাঙ, সাপ, মেরু ভাল্লুক প্রভৃতি গর্তের মধ্যে ঢুকে শীত ঘুম দেয়। পরিবর্তিত পরিবেশে জীবের মানিয়ে নেওয়া ও বেঁচে থাকাকে অভিযোজন বলে। তাহলে অভিযোজন এক কথায় কি জিনিস? পরিবর্তিত পরিবেশে জীবের মানিয়ে নেওয়া ও বেঁচে থাকাকে অভিযোজন বলা হয়। প্রকৃতি বিশেষ কিছু অভিযোজনগত বৈশিষ্ট্য যুক্ত জীবকে, যেমন প্রচন্ড শীতের হাত থেকে বাঁচতে মেরু ভাল্লুকের ঘন লম্বা লোমাবৃত দেহ প্রকৃতি কিন্তু সবার জন্য ব্যবস্থা করে রেখেছে। ত্বকের নিচে অবস্থিত পুরু, চর্বি স্তর ইত্যাদি যাতে গরম থাকতে সাহায্য করে, পরিবেশে বেঁচে থাকার সুযোগ করে দেয়। একে প্রাকৃতিক নির্বাচন, মানে প্রাকৃতিক ওকে ব্যবস্থা করে দিচ্ছে আর কি, প্রাকৃতিক নির্বাচন। প্রাকৃতিক নির্বাচনে জয়ী জীবেরা সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়ে নতুন প্রজাতি তৈরি করে। এবার দেখো জীব বৈচিত্র্যের ব্যাপকতা। বিজ্ঞানীদের চেষ্টায় আজ পর্যন্ত প্রায় 1.7 থেকে 1.9 মিলিয়ন জীবের শনাক্তকরণ ও নামকরণ সম্ভব হয়েছে, কিন্তু এর থেকে অনেক বেশি সংখ্যক প্রজাতি আজ পর্যন্ত অনাবিষ্কৃত, এখন আবিষ্কৃত করাই হয়নি, কারণ সমুদ্র তলদেশে ক্রান্তীয় বিস্তরণের সকল জীবদের আবিষ্কার সম্ভব হয়নি। সুতরাং এই সংখ্যা হল পৃথিবীর মোট জীবের মাত্র 15%। পৃথিবীর বিভিন্ন দেশের বৈজ্ঞানিক গবেষণার হিসেব থেকে আজ পর্যন্ত 1.9 মিলিয়ন জীবের সন্ধান পাওয়া গেছে। পৃথিবীতে সর্বাধিক সংখ্যক জীব প্রজাতি দেখা যায় আর্থ্রোপোডা পর্বে এবং সর্বাধিক জীব বৈচিত্র্য দেখা যায় ক্রান্তীয় বর্ষা অরণ্য অঞ্চলে। এভাবে পৃথিবীতে সৃষ্ট জীব বৈচিত্র্যের পরিমাণই বা কত, এসো দেখি। বিভিন্ন রকম ভাবে পরিমাণ, এটা একটা ছকের মাধ্যমে দেখা যায় জীবগোষ্ঠী পৃথিবীতে আর ভারতে কত। দেখো, মনেরা, ব্যাকটেরিয়া পৃথিবীতে কত? 4000, ভারতে 850। ছত্রাক পৃথিবীতে 72,000, ভারতে 14,500। প্লান্টির মধ্যে উন্নত উদ্ভিদ 2,70,000 পৃথিবীতে, আর ভারতে 23,500। আর শৈবাল আছে 40,000 পৃথিবীতে, ভারত আছে 6,500। এবার অ্যানিমালের মধ্যে স্তন্যপায়ী আছে 4,685, এটা পৃথিবীতে, ভারতে 390। আর পাখি পৃথিবীতে সংখ্যা 9,700, ভারতে 1,232। এবার দেখো অ্যানিমেলিয়ার মধ্যে জীবগোষ্ঠী দেখো সরীসৃপ পৃথিবীতে আছে 7,150, ভারতে আছে 456। উভচরের মধ্যে 4,780 পৃথিবীতে, ভারতে 209। মাছের মধ্যে 26,959 পৃথিবীতে সংখ্যা, আর ভারতে 2,564। সম্মুখ প্রাণী
পৃথিবীতে আছে 70,000, ভারতে আছে 5,070। সন্ধিবদ্ধ প্রাণী 10,68,000, এটা আছে পৃথিবীতে। আর ভারতে আছে 68,389। আর আদ্য প্রাণী পৃথিবীতে সংখ্যা আছে 40,000। এবার দেখো জীববিদ্যা কি, আমাদের মূল পড়াশোনায় হচ্ছে জীববিদ্যা। এই যে আমরা যে বায়োলজি বই পড়ছি, জীববিদ্যাটা কি, হোয়াট ইজ বায়োলজি। বায়োলজি শব্দটি বায়োস জীবন এবং লোগোস জ্ঞান নামক দুটি গ্রিক শব্দের সমন্বয়ে গঠিত আছে। ফরাসি বিজ্ঞানী যা ব্যাপিস্টেল ল্যামার্ক 1801 খ্রিস্টাব্দে বায়োলজি শব্দটি প্রথম প্রচলন করেন। আবার সে একই প্রশ্ন, বায়োলজি শব্দটা প্রথম প্রচলন করেন কে? যা ব্যাপিস্টেল ল্যামার্ক, ফরাসি বিজ্ঞানী যা ব্যাপিস্টেল ল্যামার্ক 1801 খ্রিস্টাব্দে বায়োলজি শব্দটি প্রথম প্রচলন করেন। দেখো এটা একটা সংজ্ঞা দেওয়া যায়। বিজ্ঞানের যে শাখায় পৃথিবীর সকল প্রকার জীবের অঙ্গ সংস্থান, অভ্যন্তরীণ গঠন, শারীরস্থান, শারীরবৃত্তীয় কার্যাবলী, পরিবেশের সঙ্গে সম্পর্ক, পারস্পরিক নির্ভরশীলতা, স্বাভাবিক বিকাশ, স্থায়িত্ব, এমনকি বিবর্তনের মূল সূত্র অর্থাৎ জীবন সংক্রান্ত সব রকম আলোচনা করা হয় তাকে জীববিদ্যা বলে। আবার শোনো, বিজ্ঞানের যে শাখায় পৃথিবীর সকল প্রকার জীবের অঙ্গ সংস্থান, অভ্যন্তরীণ গঠন, শারীরস্থান, শারীরবৃত্তীয় কার্যাবলী, পরিবেশের সঙ্গে সম্পর্ক, পারস্পরিক নির্ভরশীলতা, স্বাভাবিক বিকাশ, স্থায়িত্ব, এমনকি বিবর্তনের মূল সূত্র অর্থাৎ জীবন সংক্রান্ত সব রকম আলোচনা করা হয় তাকে জীববিদ্যা বলে। এবার দেখো জীববিদ্যা পাঠের লক্ষ্য উদ্দেশ্য, এইমস এন্ড অবজেক্টিভস অফ বায়োলজি। আমরা বায়োলজি পড়বো কেন? এক হচ্ছে শিক্ষার্থীদের নিজ পরিবেশের মধ্যে অবস্থানকারী নানা রকম জীব যেমন উদ্ভিদ, প্রাণী ও অণুজীবদের সম্পর্কে কৌতূহল ও আগ্রহ বাড়িয়ে তোলা। দুই হচ্ছে সুস্থভাবে জীবনযাপন করার বিজ্ঞানসম্মত পদ্ধতিগুলি যেমন জনস্বাস্থ্য, পরিষ্কার পানীয় জল সরবরাহ, জনসংখ্যা নিয়ন্ত্রণ ইত্যাদি সম্পর্কে ছাত্রছাত্রীদের অবগত করার জন্য জীববিদ্যার জ্ঞান বিশেষ প্রয়োজন। তিন হচ্ছে মানব শরীরের বিভিন্ন অঙ্গ, তন্ত্র ও শারীরবিদ্যা সম্পর্কে জ্ঞান শিক্ষার্থীদের সুস্থ থাকতে ও স্বাস্থ্য সচেতন হতে সাহায্য করবে। চার হচ্ছে প্রাকৃতিক সম্পদ, মানব সম্পদ সংরক্ষণ, কৃষির উন্নতি, পরিবার পরিকল্পনা ও অন্যান্য স্বাস্থ্যসূচি বিষয়ে শিক্ষার্থীদের জানানোর জন্য জীববিদ্যার জ্ঞান প্রয়োজন। পাঁচ দেখো বর্তমানকালের কয়েকটি আধুনিক বিষয় যেমন জেনেটিক ইঞ্জিনিয়ারিং, মলিকুলার বায়োলজি, বায়োটেকনোলজি, বায়ো ইনফরমেট্রিক্স প্রভৃতি বিষয়ে গবেষণা ও চাকরির সুযোগ বৃদ্ধি পাওয়ায় জীববিদ্যা সম্পর্কে সম্যক জ্ঞান প্রয়োজন। জীববিদ্যা কিন্তু এমন একটা জিনিস, এখন কিন্তু বিভিন্ন দিক খুলে দিয়েছে। জীববিদ্যা পড়লে অনেকটা, শুধুমাত্র যে আগে শুধু ডাক্তার হতে হবে হ্যাঁ তার জন্য জীববিদ্যা পড়ার জন্য নয়। জীববিদ্যা এখন দেখো জেনেটিক ইঞ্জিনিয়ারিং, মলিকুলার বায়োলজি, বায়োটেকনোলজি, বায়ো ইনফরমেট্রিক্স, হ্যাঁ তারপর এইসব বিভিন্ন জায়গায় জীববিদ্যা পড়ার প্রচুর চাকরির সুযোগ সুবিধা আছে। ওই জন্য জীববিদ্যাটা খুবই দরকারি। নানা স্তর ও নানা দৃষ্টিকোণ থেকে জীববিদ্যার চর্চা। দেখো বায়োলজিক্যাল স্টাডিজ অফ ডিফারেন্ট লেভেলস এন্ড অ্যাসপেক্টস। তোমরা জানো জীবন সম্পর্কে মানুষের অনুসন্ধিৎসা জীববিদ্যাকে উন্নত থেকে উন্নত করেছে। মানুষ জীবন সম্পর্কে জানতে চায়, এর থেকে আরো উন্নত হচ্ছে আর কি। এর ফলে বিজ্ঞানের বিভিন্ন শাখা জীববিজ্ঞানের সঙ্গে সংযুক্ত হয়েছে। এবার আমরা দেখে নিই জীববিদ্যার বিভিন্ন শাখা কি কি। দেখো জীববিদ্যার বিভিন্ন শাখা হচ্ছে ব্রাঞ্চেস অফ বায়োলজি। জীববিদ্যার মূলত দুটি প্রধান শাখায় বিভক্ত, একটা হচ্ছে উদ্ভিদবিদ্যা বোটানি এবং দুই হচ্ছে প্রাণীবিদ্যা জুওলজি। একটা হচ্ছে উদ্ভিদবিদ্যা বোটানি আর জুওলজি। জীববিজ্ঞানের যে শাখায় উদ্ভিদ সম্পর্কে যাবতীয় আলোচনা করা হয় তাকে উদ্ভিদবিদ্যা বলে বোটানি। যে শাখায় প্রাণী সম্পর্কে যাবতীয় আলোচনা করা তাকে বলে প্রাণীবিদ্যা। বিজ্ঞানের অন্যান্য শাখার মতো জীববিদ্যার দুটি প্রধান দিক আছে, একটা হচ্ছে বিশুদ্ধ জীববিদ্যা, ঠিক আছে, একটা হচ্ছে বিশুদ্ধ জীববিদ্যা পিওর বায়োলজি ও ফলিত জীববিদ্যা মানে অ্যাপ্লাইড বায়োলজি। দু রকম আছে, একটা পিওর বায়োলজি, একটা হচ্ছে ফলিত জীববিদ্যা অ্যাপ্লাইড বায়োলজি। জীববিদ্যার যে শাখায় জীব সংক্রান্ত যাবতীয় তথ্য পরিবেশিত হয় তাকে বলে বিশুদ্ধ জীববিদ্যা বলে। আবার শোনো, জীববিদ্যার যে শাখায় জীব সংক্রান্ত যাবতীয় তথ্য পরিবেশিত হয় তাকে বলে বিশুদ্ধ জীববিদ্যা পিওর বায়োলজি। অন্যদিকে যে শাখায় মানব কল্যাণের লক্ষ্যে বিশুদ্ধ জীববিদ্যার স্বার্থ প্রয়োগ করা হয় তাকে বলা হয় ফলিত জীববিদ্যা অ্যাপ্লাইড বায়োলজি। এবার দেখো জৈব রসায়ন বায়োকেমিস্ট্রি। বিজ্ঞানের এই শাখায় জৈব অণুগুলির গঠন, সংশ্লেষণ ও কার্যপদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়। দুই আণবিক জীববিদ্যা মলিকিউলার বায়োলজি। জীবকোষের বিভিন্ন অণুর গঠন ও কার্যপদ্ধতি এই শাখায় আলোচিত হয়। অনাক্রমবিদ্যা ইমিউনোলজি। বিজ্ঞানের যে শাখায় প্রাণীর অনাক্রমতা ও বা রোগাক্রমণ সম্পর্কে আলোচনা করে তাকে বলে অনাক্রমবিদ্যা। দাঁড়াও এক মিনিট, চোখটা মুছে। দেখো স্টুডেন্ট,
বিজ্ঞানের যে শাখায় প্রাণীর অনাক্রমতা বা রোগাক্রমণ সম্পর্কে আলোচনা করে তা হলো অনাক্রমণ বিদ্যা। আর হচ্ছে বংশগতিবিদ্যা, জেনেটিক্স, জীবের বংশগত বৈশিষ্ট্যের সঞ্চালন বিজ্ঞানের এই শাখায় আলোচিত হয়। কলাবিদ্যা, হিস্টোলজি, বিজ্ঞানের এই শাখায় জীবদের বিভিন্ন কলার গঠন ও কার্য আলোচনা করা হয়। শারীরের স্থান, অ্যানাটমি, জীবদেহ ব্যবচ্ছেদের পর গঠন সম্পর্কে আলোচনা। শারীরবিদ্যা, জীবদের বিভিন্ন শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ নিয়ে আলোচনা করা হয়। ফিজিওলজি আর কি, বাস্তুবিদ্যা, ইকোলজি, এই শাখায় জীবের অবস্থান এবং পরিবেশের সঙ্গে এর সম্পর্ক ও জীবের উপর পরিবেশের প্রভাব ইত্যাদি আলোচনা করা হয়। আচরণবিদ্যা, বিজ্ঞানের এই শাখায় জীবের বিশেষত প্রাণীর আচরণ সম্পর্কে আলোচনা করা হয়। অভিব্যক্তি, ইভলিউশন, জীব জগতের উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে এই শাখায় আলোচনা করা হয়। জৈব প্রযুক্তিবিদ্যা, বায়োটেকনোলজি, দেখো জীবদের নিয়ে আণবিক স্তরে পরীক্ষালব্ধ জ্ঞানের ব্যবহার, ওষুধ সহ বিভিন্ন শিল্পে জীবাণু ব্যবহার করে ভ্যাকসিন, হরমোন, ইন্টারফেরন ইত্যাদি উৎপাদনের প্রযুক্তিগত জ্ঞানই হলো জৈব প্রযুক্তিবিদ্যা। অঙ্কোলজি, দেখো ক্যান্সার সংক্রান্ত বিদ্যা। অর্নিথোলজি, পক্ষী সম্পর্কিত বিজ্ঞান। এন্টোমোলজি, পতঙ্গ সম্পর্কিত বিজ্ঞান। সেরিকালচার, প্রাণীবিদ্যার ফলিত শাখা যেখানে রেশম, মদ প্রতিপালন, রেশম চাষ ও রেশম সুতো নিষ্কাশন করা হয়। অ্যাগ্রোনমি, উদ্ভিদবিদ্যার ফলিত শাখা যেখানে ফসলের সার ও কীটনাশক সম্পর্কে আলোচনা করা হয়। এবার দেখো জীববিদ্যার সঙ্গে বিজ্ঞানের অন্যান্য শাখার সম্পর্কে, রিলেশন অফ বায়োলজি উইথ আদার ব্রাঞ্চেস অফ সায়েন্স। আধুনিক যুগে বিজ্ঞানের অগ্রগতি হচ্ছে কল্পনাতীত। বিজ্ঞানের অগ্রগতির অভিজ্ঞতালব্ধ জ্ঞান কোন একটি নির্দিষ্ট শাখায় সীমাবদ্ধ নয়। জীববিদ্যা বিজ্ঞানের অন্য শাখার সঙ্গে যুক্ত হয়ে সৃষ্টি করেছে বিজ্ঞানের নতুন নতুন শাখা। এতে জীববিদ্যার বিস্তৃতি আরো ব্যাপক হয়েছে। নিচে কয়েকটি, যেমন জীব পদার্থবিদ্যা, বায়োফিজিক্স, জীববিদ্যা ও পদার্থবিদ্যার সহযোগে সৃষ্ট শাখাকে জীব পদার্থবিদ্যা বলে। জীবদেহে সংঘটিত ঘটনার বিশ্লেষণে ভৌত নিয়মাবলীর প্রয়োগ সংক্রান্ত চর্চা। জীব রসায়ন, বায়োকেমিস্ট্রি, জীববিদ্যা ও রসায়নবিদ্যার সহযোগে সৃষ্ট শাখাকে জৈব রসায়ন বলে। জীবকোষের বিভিন্ন জৈব পদার্থের সংশ্লেষ ও কার্যকারিতা এই শাখায় আলোচিত হয়। জীব পরিসংখ্যান বিদ্যা, বায়োমেট্রি, পরিসংখ্যান বিদ্যার সঙ্গে সম্পর্কিত জীববিদ্যার শাখাকে জীব পরিসংখ্যান বিদ্যা বলে। জীব সংখ্যার পরিমাণ, বৃদ্ধি ও হার প্রভৃতি এই শাখায় আলোচিত হয়। বায়োনিক্স, জীববিদ্যা ও ইলেকট্রনিক্স এর সহযোগে গঠিত শাখাটিকে বায়োনিক্স বলে। সাইবারনেটিক্স, বিজ্ঞানের এই শাখাটি বায়োলজি ও টেকনোলজির সহযোগে গঠিত। শাখাটি শারীরবৃত্তের বিভিন্ন সমস্যা সমাধানে সাহায্য করে। জীবদের তন্ত্রসমূহের অনুরূপ কৃত্রিম তন্ত্র দ্বারা শারীরবৃত্তীয় কার্যকলাপ সম্বন্ধে তথ্য অনুসন্ধানে সাইবারনেটিক্স সাহায্য করে। কম্পিউটার নির্ভর কৃত্রিম বাস্তবসম্মত যন্ত্রপ্রয়োগ কুশলতা, কম্পিউটার নির্ভর কৃত্রিম বাস্তবসম্মত যন্ত্রপ্রয়োগ কুশলতা। জীবন্ত উদ্ভিদ ও প্রাণী ব্যবহার না করে জীবদের সংগঠিত শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপকে বহুমাত্রিক নকশা বা গ্রাফিক্সের মাধ্যমে কম্পিউটারে উপস্থাপনা করার কৌশল। জীব চিকিৎসা বিষয়ক যন্ত্রবিদ্যা, চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত নানা রকম যন্ত্রপাতির নকশা তৈরি ও উৎপাদনমূলক বিশেষ বিদ্যার নাম হচ্ছে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং। কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ, যেমন কৃত্রিম পা বা জয়পুর ফুট, দেখবে পাটা অনেকের না থাকলে জয়পুর ফুট ব্যবহার হয়। হ্যাঁ, সুধা একটা বিখ্যাত ছিল, অভিনেত্রীও ছিল, আবার সুধা চন্দন, তার দেখবে জয়পুর পা লাগানো আছে আর কি। ইমপ্লান্ট, কৃত্রিম হাড়, ভাল্ভ উৎপাদন এই প্রযুক্তিগত জ্ঞানের সাহায্যে হয়ে থাকে। জীবভূগোল, ভূগোল ও জীববিদ্যার সঙ্গে সম্পর্কিত শাখাকে জীবভূগোল বলে। এই শাখার সাহায্যে পৃথিবীর বিভিন্ন ভৌগোলিক পরিবেশে জীবের বিস্তার সম্পর্কে জানা যায়। মহাকাশ জীববিদ্যা, দেখো মহাকাশবিদ্যা ও জীববিদ্যার সহযোগে গঠিত বিজ্ঞানকে মহাকাশ জীববিদ্যা বলে। পৃথিবীর বাইরে জীবের অস্তিত্ব আছে কিনা সে সম্বন্ধে অনুসন্ধান চালায় আর কি। সমুদ্র বিজ্ঞান, দেখো জীববিজ্ঞানের যে শাখায় পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, অঙ্কশাস্ত্রের জ্ঞানকে কাজে লাগিয়ে সামুদ্রিক ঘটনাগুলি ব্যাখ্যা করা তাকে বলা হয় সামুদ্র বিজ্ঞান, বা সমুদ্র বিজ্ঞান বলা হয় আর কি। এবার দেখো আধুনিক জীববিদ্যা প্রয়োগ, অ্যাপ্লিকেশন অফ মডার্ন বায়োলজি। বিজ্ঞানের বিভিন্ন শাখায় জ্ঞানের প্রভাবে জীববিদ্যার নানান আধুনিক শাখা সম্বন্ধে আমরা জেনেছি। জীববিদ্যার এই আধুনিক শাখাগুলো কিভাবে মানুষের বিভিন্ন বাস্তব সমস্যার সমাধানে সাহায্য করছে সেটা দেখা যায়। এক হচ্ছে খাদ্য উৎপাদন। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে খাদ্যের চাহিদা ব্যাপক বৃদ্ধি পাচ্ছে। জীববিদ্যার জ্ঞানকে কাজে লাগিয়ে অধিক ফলনশীল বীজ, যেমন ধরো ধান বীজ, যেমন
জয়া, রত্না IR8, গম্ভীর যেমন সোনেরা 64, উন্নত মানের গবাদি পশু, উন্নত মানের বিটস হাঁস মুরগি, ট্রানজেনিক উদ্ভিদ যেটাকে বলা হয় বিটি কটন, ও প্রাণী রশি নামক গরু, ঠিক আছে। স্পাইরুলিনা নামক শ্যাওলা চাষ করে খাদ্য উৎপাদনের বৃদ্ধি করা হচ্ছে। কিসের শ্যাওলা? স্পাইরুলিনা নামক একটা শ্যাওলা আর কি। তেমনি বিভিন্ন কীটনাশক উন্নত সংরক্ষণ ব্যবস্থার মাধ্যমে শস্য ফসলকে নষ্টের হাত থেকে রক্ষা করা সম্ভব হয়েছে। ওষুধ উৎপাদন দেখো, জীববিদ্যার জ্ঞানের প্রয়োগের মাধ্যমে নানা রকম জীবনদায়ী ওষুধ, অ্যান্টিবায়োটিক, ভ্যাকসিন, এনজাইম, হরমোন, ইন্টারফেরন, মনোক্লোনাল অ্যান্টিবডি প্রভৃতি উৎপাদন করে নানা রকম রোগ নিরাময় সম্ভব হয়েছে। এবার দেখো রোগ নিরূপণ। মানুষের নানা রকম রোগের যেমন হিমোফিলিয়া, বন্ধ্যাত্বতা, বর্ণান্ধতা, মানে সে দেখতে পায় না যে কি কোন রং আর কি, সেটা বলে বর্ণান্ধতা, ক্যান্সার, এইডস, অ্যালবিনিজম। কারণ জীববিদ্যার জ্ঞানের সাহায্যে আমরা এগুলো জানতে পারি। এগুলির ওষুধ আজও আবিষ্কার হতে, কিন্তু জিন থেরাপির সাহায্যে কিভাবে নিরাময় করা যায় তা নিয়ে গবেষণা চলছে। ক্লোনিং দেখো, কোন জীবের হুবহু প্রতিরূপ তৈরি করাকে ক্লোনিং বলে। বিজ্ঞানী উইলমুর প্রথম ভেড়া, যেটার নাম হচ্ছে ডলি, ক্লোনিং করতে সমর্থ হন। এটি আধুনিক জীববিদ্যার একটি চমকপ্রদ ঘটনা। ট্রান্সজেনিক জীব সৃষ্টি, বায়োটেকনোলজির সাহায্যে একটি জীবের জিন অন্য জীবে স্থানান্তরিত করে ট্রান্সজেনিক জীব সৃষ্টি করা গেছে। যেমন ভালভার স্লাভার, টমেটো আর কি, গোল্ডেন রাইস, ট্রান্সজেনিক মাইস, ভেড়া এবং রশি নামক গরু। দেখো কলা অনুশীলন, কোষবিদ্যা, উদ্ভিদ শারীরবিদ্যা ও জৈব রসায়নবিদ্যা সম্মিলিত প্রয়োগে সৃষ্টি হয়েছে কলা অনুশীলন বা মাইক্রো প্রোপাগেশন। এই পদ্ধতির সাহায্যে খুব অল্প সময়ে অসংখ্য উদ্ভিদ সৃষ্টি করা যায়, যা প্রাকৃতিক উপায়ে কোনোভাবে সম্ভব নয়। আলু ও টমেটো দুটি আলাদা উদ্ভিদ কোষের প্রোটোপ্লাজমের মিলন ঘটিয়ে বিজ্ঞানীরা নতুন সংকর উদ্ভিদ সৃষ্টি করেছে। সংকর উদ্ভিদ তৈরির এই পদ্ধতিকে সোমাটিক হাইব্রিডাইজেশন বা প্রোটোপ্লাস্ট কালচার বলে। এবার দেখো ফরেনসিক বিজ্ঞান, পিতৃত্ব প্রমাণ, খুনি ধর্ষণকারী সাব্যস্ত করতে ডিএনএ, ফিঙ্গারপ্রিন্টিং, আঙুলের ছাপ, রক্তের শ্রেণী ইত্যাদি বিশ্লেষণের মাধ্যমে অপরাধী শনাক্তকরণ এবং নানা রকম রাসায়নিক পরীক্ষার সাহায্যে স্বাভাবিক না অস্বাভাবিক, মৃত্যু না আত্মহত্যা প্রভৃতি বিষয়ে জানতে জীববিদ্যার জ্ঞানের প্রয়োগ করা হয়। মহাকাশ গবেষণা, মহাকাশ গবেষণায় জীববিদ্যার দান অসীম। মহাকাশ যাত্রীরা সঙ্গী হচ্ছে এককোষী শ্যাওলা ক্লোরেল্লা, যা মহাকাশ যাত্রীকে অক্সিজেন সরবরাহ করে। তৈল অনুসন্ধান, প্রত্নজীববিদ্যা ও প্রত্ন রেণুবিদ্যার সাহায্যে মাটির নিচে কোথায় খনিজ তেল আছে তার হদিশ পাওয়া যায়। 10 আছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সাহায্যে নতুন নতুন ব্যাকটেরিয়ার স্ট্রেন তৈরি করা যায়। বিজ্ঞানী আনন্দবন চক্রবর্তী তার সুপার বাগ একটা তৈরি করেছেন। সুপার বাগ নামক ওইরকম একটা ব্যাকটেরিয়া স্ট্রেন তৈরি করেন যেটি সমুদ্রে ভাসমান তেল পরিষ্কার করতে পারে। আজকে এই পর্যন্ত, এর পরের পাঠ আলোচনা করা হবে। আজকে পর্যন্ত থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।